স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে। আমি সঙ্গে আছি জাহিদ হোসেন। এবার উপজেলা পর্যায়ে চালু হলো সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম। নওগাঁ মান্দা উপজেলা কর্মরত মানুষের চিকিৎসার সুবিধা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। এই সময়ে বেশিরভাগ মানুষই কাজে ব্যস্ত থাকেন, তাই সময়সূচির কারণেই অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারেন না তারা। এই চিন্তা থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ চালু করেছে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। প্রতিদিন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত চালু রাখা হচ্ছে চিকিৎসা সেবা। এখন চিকিৎসা নিতে পারছেন কর্মব্যস্ত মানুষও। তারে ওষুধ দিল, আমার পায়ের অসুবিধা অ্যাক্সিডেন্ট হওয়া, চিকিৎসা নেওয়ার জন্য আমরা এই ওষুধপত্র পাওয়ায় আমরা বিরাট খুশি, আমাদের বিরাট উপকার। সারা বাংলাদেশে চালু থাকে, এটা থাকলে হয়তো আমি মনে করি সারা দেশের মানুষ চরম উপকৃত হবে। বৈকালিক সেবায় চিকিৎসা দিতে থাকছেন ২ জন করে চিকিৎসক। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন চিকিৎসা পাচ্ছেন এই হাসপাতালে। তরুণ চিকিৎসকদের সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। মহিলারা যারা কাজে ব্যস্ত থাকে তাদের জন্য এটা অবশ্যই অনেক ভালো যে তারা বিকালে এসে এখন ডাক্তার পাবে। রেসপন্স অনেক ভালো, তারা মোটামুটি সেবা এখানে ভালো পাচ্ছেন এবং অনেক ওষুধের সাপ্লাই থাকার কারণে তারা অনেক আসতে হচ্ছেন এই জায়গাতে। সকালে ব্যস্ত থাকেন, তারা বিকালে নির্বিঘ্নে একটু সময় নিয়ে ডাক্তার সাহেবদের সাথে কথা বলে চিকিৎসা তো পাচ্ছেননি, সেই সঙ্গে সকালের মতো ঔষধও তারা পাচ্ছেন। আউটডোর ফার্মেসিও সকালে খোলা থাকে এবং সেখান থেকে নিয়মিত ওষুধও দেওয়া হচ্ছে বৈকালে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলা হাসপাতালে বৈকালিক চিকিৎসা কার্যক্রম চালুর পাশাপাশি পুরো রাজশাহী বিভাগে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। উপজেলা লেভেলে প্রথমে একটা বাংলাদেশের উঠে যাচ্ছি, আশা করি আস্তে আস্তে এগুলো আমরা বিভিন্ন পর্যায়ে উপজেলাতে আমরা এটা কার্যক্রমটা আরও বেগবান করতে পারবো বিভিন্ন উপজেলাতে। চিকিৎসকের সংখ্যা বাড়ানো হলে এ ধরনের সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক রশিদী মাহবুব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদের দুইজনকে। আমরা দেখলাম যে নওগাঁতে খুব ছোট আকারে একটা কাজ শুরু হয়েছে, যেটা বিকালবেলা স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। ডক্টর রশিদী মাহবুব, এই যে মানে সময়ের দিকটা কি আসলে রোগীদের জন্য খুব বেশি প্রয়োজনীয়, যে কখন চিকিৎসকের কাছে যেতে পারবেন? দুটো জিনিসের মধ্যে আছে, একটা হচ্ছে জরুরি চিকিৎসা, সেটা তো সময় মানে না, আর কনসালটেশন কিন্তু প্রত্যেকটা মানুষই তার কনভিনিয়েন্ট চাবে। এখন আমাদের এখানে যেটা করা আছে সরকারি হাসপাতালগুলোতে সকালবেলায় এটা চলে, ধরেন ৮টার থেকে ২টা পর্যন্ত। কিন্তু ৮টা থেকে ২টা পরে গ্রামে গঞ্জে কেন সব জায়গাতেই মানুষ তার নিজস্ব কতগুলো কাজেও ব্যস্ত থাকে। সুতরাং এখন যদি আবার একটু অন্য ফর্মে যাই, পৃথিবীর কোথাও ৮টা থেকে ২টা কোনো চাকরি নয়, চাকরির একটা ওয়ার্কিং আওয়ার আছে এবং সেটাকে ৯টা ৫টায় সাধারণত হয়। আমাদের দেশেও তাই আছে। এখন হাসপাতালকে স্পেশাল ফ্রেমে ধরে অথবা আগের থেকে অভ্যস্ততার ফ্রেমে ধরে এটা ৮টা ২টা করে আসছে এবং এটাই কিন্তু মূল। নওগাঁ যে কাজটা করেছে সেটা হচ্ছে ভলান্টিয়ারিজম করে তারা এটা করেছে। হ্যাঁ, এটা তো কিছু গুড সাইড আছেই, কিন্তু ভলান্টিয়ারিজম আর ইনস্টিটিউশনাল ফ্রেমে এটা আনা দুটো কিন্তু এক কথা না। বাংলাদেশের আমার যেটা ধারণা, বাংলাদেশ তো প্রোগ্রেস করছে, সুতরাং এই যে আমাদের যে আগের নিয়মকানুনগুলো সেগুলো কিন্তু প্রিমিটিভ, সামন্ত ফ্রেমের মধ্যে দেওয়া। এখন এইখানকার ফ্রেমে চিকিৎসা ব্যবস্থাপনাটা কি হবে সেটা কিন্তু আমরা এখনও সর্ট আউট করিনি। এবং এই জায়গাতে আমার মনে হয় যে জনচাহিদা, যে পেশাজীবীদের সংশ্লিষ্ট করে বেটার সার্ভিসটা কিভাবে করা যায় তার জন্য কিন্তু সরকারের উচিত, এবং এই উচিত ওরা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ এটা জনগণের চাহিদার সাথে আছে, কিন্তু এটা সাস্টেন করতে পারবে না যদি এটাকে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে না ঢুকানো হয়। এটা একটা ভালো দিক যে মানুষও এটাকে স্বাগত জানিয়েছে, এবং যেটা আপনি গুরুত্বপূর্ণ মনে করছেন যে মানুষ কোন সময়টা চায়, কোন সময় তার জন্য কনভিনিয়েন্ট, সেইটার খুব বেশি গবেষণা আমরা আসলে দেখিনি, অন্তত আমাদের কাছ পর্যন্ত আসেনি। ওই যে আপনার সামন্ত প্রভুদের তো একটা নিয়ম ছিল, সামন্তরা আমি যেটা বুঝি সেটাই ভালো। সুতরাং আগের দিনে ধরেন
আমার দেশ পরাধীন ছিল, তখন তারা যেটা মনে করতো সেটাই তারা করে দিয়েছে। কিন্তু বর্তমানে জনপ্রত্যাশাটা তো ডেফিনেটলি ইট উইল বি ডিফার। এবং সেজন্য আমি মনে করি যে আমার যে স্বাস্থ্য চিকিৎসার যে অব্যবস্থাপনা আছে, এটা কিন্তু প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় জনগণ এবং পেশাজীবীদের নিয়ে এবং সরকারদের অ্যাফোর্ডেবল, এই তিনটা জিনিসকে সংযুক্ত করে কিন্তু আবার আমি বলবো রিঅর্গানাইজ করা দরকার। কারণ বর্তমানটা যে পারছে না, এটা আপনিও জানি, শরফুদ্দিনও জানি, আমরা সবাই এই জায়গাটায় স্বীকার করি। শরফুদ্দিন সাহেব, এই যে পরিবর্তনটা আমরা জানি যে একটা খুব ছোট, এটাকে আমরা বলতে পারি একটা টেস্ট কেস, কিন্তু এই টেস্ট কেসটাই যেটা আপনাদের কি মনে হয়, আমরা কিন্তু আবার যদি এটা সরকারি না হয়ে বেসরকারি পর্যায়ে যে অভিজ্ঞতা, সেখানে কিন্তু আবার এইরকম টাইমটাই বেশি প্রায় সারা দেশেই প্রচলিত আছে। এক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে আপনি তো বাংলাদেশে নির্বাচন দেখেছেন, নির্বাচনের সময় কোন সময়টায় বেশি ভোটার থাকে, 10টা থেকে 1টা, আবার বিকাল 3টা থেকে 4টা, এই পর্যায়ে। অর্থাৎ মানুষ তার যে নর্মাল কাজ করে তারপরে সে এডিশনাল চিকিৎসা অথবা অন্যান্য কাজ করে। চিকিৎসার ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে সরকারি হাসপাতাল আছে সেখানে একটা নিয়ম আছে। নিয়মটা হলো প্রতিদিন 8টা থেকে 2:30টা, সপ্তাহে 6 দিন, শুক্রবারে বন্ধ। শুক্রবারে কি চিকিৎসা হয় না? হয়, ইমার্জেন্সি চিকিৎসা হয়। এখন 8টা থেকে 2:30টার মধ্যে কিছু কিছু লোক যারা কৃষক, যারা শ্রমিক, যারা অফিসে কাজ করে, তাদের অনেকে কিন্তু ওই সময়টায় আসতে পারে না। তাদের জন্য যদি এরকম কোনো ব্যবস্থা করা যায়, যেটা স্যার বলছিলেন 9টা থেকে 5টা যদি অফিস টাইম হয়, সপ্তাহে 2 দিন এমনি করে 2 জন করে চিকিৎসককে যদি আমরা রোস্টার হিসাবে 8 ঘন্টা করে দেই, তারা কিন্তু সব দিনেই চিকিৎসা পেল। আর 9টা থেকে 5টা যদি অফিস টাইম হয়, ওই চিকিৎসকরা কিন্তু সরকারি হাসপাতালে এই চিকিৎসাটা অব্যাহত রাখতে পারে। ডাক্তাররা একটু আগে বলছিলেন যে পর্যাপ্ত পরিমাণ ঔষধ দেওয়া হচ্ছে, যেটা সকালেও পায়, বিকালেও পায়। অর্থাৎ কোনো সময় এসে তারা ডাক্তারকে পাচ্ছে না এমন অবস্থাটি হচ্ছে না। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এমনি একটা উদাহরণ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন বিকালে 3টা থেকে 6টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক যারা বাইরে 500-800 টাকা ভিজিট নেয়, তারা মাত্র 200 টাকার বিনিময়ে কিন্তু এখানে একটা চিকিৎসা দিচ্ছে। প্রচুর রোগী আসে। আজকেও 35 থেকে 40টি রোগী আমি দেখেছি, আমি আজকে স্পেশালিস্ট আউটডোরে ছিলাম। এমনি করে কিন্তু প্রতিদিন একজন স্পেশালিস্ট চিকিৎসক, প্রফেসর আব্দুল্লাহ বলেন, প্রফেসর সৈয়দ আতিকুল হক বলেন, যাদেরকে বাইরে দেখাতে 1 মাস সিরিয়াল লাগে, কিন্তু এখানে প্রতিদিন তারা কিন্তু একটা চিকিৎসা সেবা দিচ্ছে। এটা কিন্তু একটা উদাহরণ আমরা করেছি। এমনি করে যদি সারা বাংলাদেশে, যেমন রাজশাহী বিভাগীয় পরিচালক বললেন যে তারাও ভাবছেন যে সারা বিভাগে এটা ছড়িয়ে দেওয়া যায় কিনা, আমি মনে করি ব্যক্তিগতভাবে হয়তো ডাক্তারদের অসুবিধা হলেও হতে পারে, কিন্তু অফিস টাইম যদি 9টা 5টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, আর আজকাল কিন্তু এই যে নতুন 6000 ডাক্তার দেওয়া পরে অনেক উপজেলাতে তাদের ডাক্তার সংখ্যা কোনো কোনো জায়গায়, যেমন শ্রীনগরে 25 জন আছে, আশেপাশের জেলা সদরের কাছে একটু বেশি আছে, দূর যারা জেলা থেকে একটু দূরে সেখানে ডাক্তার কম আছে। তারপরেও আগে 2-3 জন ডাক্তার ছিল অতীত সরকারগুলোতে, কিন্তু সেইটার পরিমাণ বেড়ে যাওয়ায় এই ডাক্তারদের ইউটিলাইজ করা যাবে এমনিভাবে, এবং ইউটিলাইজ করলে সরকারি পর্যায়েও যদি আমরা যে কথাটি মনে করি, যে সমস্ত পেশাজীবী সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা এই সেবার পরিমাণটা কিভাবে বাড়াতে পারি, তার একটা উদ্যোগ কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় বা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর বসে নেওয়া যেতে পারে। এটা কিন্তু একটা পজিটিভ দিক, এতে মানুষের উপকার হবে। আমরা চাই দরিদ্র মানুষকে সেবা দিতে, যেমন কমিউনিটি ক্লিনিকে, সেখানেও কিন্তু 8টা 2:30 হয়। এটাও যদি ওই 9টা 5টা করে সেখানে যদি চিকিৎসা সেবাটা বাড়ানো যায়, গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু চিকিৎসা সেবা বাড়ানো যাবে। তবে সব কথার শেষ কথা যেটা, সেটা হলো যে শুধুমাত্র চিকিৎসকরা প্রেসক্রিপশন করবে, কিন্তু চিকিৎসা সেবা বাড়ানোর জন্য গ্রামাঞ্চল পর্যন্ত, কমিউনিটি ক্লিনিক পর্যন্ত স্বাস্থ্য বাজেট বাড়াতে হবে। তা না হলে ওষুধ যদি তারা না পায়, তাহলে শুধুমাত্র প্রেসক্রিপশন বা কাগজ নেওয়ার জন্য কিন্তু লোক আসবে না। রশিদি মাহমুদ, আপনি যে কথাটা বলছিলেন যে এটা ভলান্টিয়ারি, তো ভলান্টারি ব্যবস্থাটাই যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালেও যেটা হয়েছে, যে সেটা ঠিক পুরোপুরি ভলান্টিয়ারি না, সেখানে এক ধরনের এখানে একটু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কিন্তু একটা অটোনমাস বডি, ইট ইজ উইদিন দেয়ার ফ্রেমওয়ার্ক তারা করেছে, এটা কিন্তু ভলান্টিয়ার নয়, ভলান্টিয়ার না। সুতরাং আপনাকে কিন্তু প্রথম যে হচ্ছে যে অর্গানাইজেশনাল ইয়ের মধ্যে এটাকে দিতে হবে। আপনার প্রথম
ডাক্তার বলেন, আপনার আপনার এখানকার কথা বলেন, ইনস্টিটিউশনাল ফ্রেমে যদি না আনেন, একটা লোক যদি বলে যে আমি সারাদিনটি কাজটা করব, হতে পারে আপনার এই চেয়ারটায় বসে যে আমি এখানে যত প্রোগ্রাম আছে আমি করব, তাহলে তো পয়সা বাঁচবে, কাজও হতে পারে, কিন্তু এটা তো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক হবে না, এবং এটা কিন্তু সাস্টেনেবল হবে না। আমি মনে করি যে বর্তমানের চিকিৎসা ব্যবস্থাতে অব্যবস্থাপনা প্রচুর আছে, সেটাতে কিভাবে করা যায়। আমি তো আবারও বলবো, আমরা তো এই দেশে চিকিৎসা ব্যবস্থা করছি না, এটা তো গ্লোবাল ফ্যাক্টর। পৃথিবীর কোনো দেশে আমি আবার শব্দটা এমফাসাইজ দিচ্ছি, চিকিৎসকরা 9টা থেকে 5টায় কাজ করে, এবং সেখানে সকাল বিকাল 2 বেলায় কিন্তু কাজ করে। সুতরাং আমার দেশের যে ফ্রেমটা আছে সেটা কিন্তু পুরানো একটা মডেলের মধ্যে আমরা আটকে আছি। সেই মডেলটা আমরা পরিবর্তন করব কিনা, পরিবর্তন করতে গেলে আমাদের কি লাগবে কি লাগবে না, এটা কিন্তু যাবে। ঠিক একই সাথে আবার বলবো, বড় হাসপাতালগুলিতে আপনার আউটডোর আছে, বড় হাসপাতালে সাধারণ রুগীদের তো যাওয়ার দরকার নেই, ইট মাস্ট বি রেফার্ড। কিন্তু আমার দেখা গেল যে বড় হাসপাতালে কিন্তু মূল জায়গাটা ইনডোরের চেয়ে আউটডোরও তাদেরকে সামলাতে হয়। এগুলো কিন্তু সরকার, যেটা এই শহরও এককালে ছিল আপনার স্বাস্থ্য কেন্দ্র ছিল, পরে সেটাকে কনভার্ট করে নিল এডিবি এরিয়াতে, কতগুলো প্রজেক্ট করে 99টা করার কথা, সূর্যের হাসিতে এগুলো করা, কিন্তু সেখানে কিন্তু রুগীরা যাচ্ছে না। তা আমি মনে করি যে স্বাস্থ্য চিকিৎসা যদি আপনি দিতে চান, যদি সত্যিকারে জনদরদি সরকার হয়, এটা সম্ভব, অসম্ভব বলে কিছু না। আপনি হয়তো বলবেন যে 9টা 5টায় কিছু কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে, কতগুলো সমস্যা আসবে, কিন্তু আনসলভেবল না, দিস অল ক্যান বি সলভ। সেই জায়গাগুলিতে ওয়ার্কআউট না করে এখন একটা ভলান্টারিজমকে, আই রেসপেক্ট দেম, আই স্যালিউট দেম, কিন্তু এটা তো আপনার কোনো কাজ দেবে না। আজকে যে সিভিল সার্জন যেই ভলান্টিয়ারদের নিয়ে কাজ করছে, কালকে সেই সিভিল সার্জন ওখানে থাকবে না, এই ভলান্টিয়ারও থাকবে না। নতুন যে আসবে সে বলবো যে আমি এখানে বসবো কেন, বিকালে বসলে আমি 2টা পয়সা পাই, বিকজ প্রাইভেট প্র্যাকটিস ইজ অ্যালাউড টু হিম। তো এগুলো কিন্তু আমি আবারও বলছি, দিজ আর দি ভলান্টারিজম, দে ক্যান শো এ পাথ, কিন্তু ইনস্টিটিউশনাল অর্গানাইজেশনাল ফ্রেমে এনে এটাকে সার্বিকভাবে জনস্বার্থে কিভাবে ব্যবহার করা যায়, সেই কাজটা কিন্তু সরকার কি করতে হবে। সেই ক্ষেত্রে বারবারই আমরা যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দেখছি সেটা হচ্ছে যে কিভাবে সেবাটাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। সেই চ্যালেঞ্জটা কিন্তু একরকম বলা যায় যে একটা দীর্ঘ সময় যাবতই এটা কথামালার মধ্যে আটকে আছে। সব মন্ত্রীরাই সবসময় ঘোষণা দিচ্ছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাস্তবিকভাবে, কারণ এখানে কিন্তু ডিমান্ড সাইড আছে, সাপ্লাই সাইড আছে, 2টা সাইডকেই কিন্তু এক জায়গায় আসতে হবে, সেইখানে কোনো কাজ সেখানে কিন্তু আবারও বলছি, আমি কিন্তু বলছি রাজনীতি, পলিটিক্যাল কমিটমেন্ট, মন্ত্রীরা যা বলে, সরকার যা বলে, ইজ ইট দেয়ার কমিটমেন্ট? এই জায়গায় আমার সন্দেহের অবকাশ আছে। ব্লেম গেমটা অনেক বেশি আসে চিকিৎসকদের সাথে, কিন্তু মানে যারা সরকার থাকে তারা কিন্তু ব্লেম গেমটা এখানে খেলে বেশি, এবং জনগণকে সেখানে মানে কি বলে বিভ্রান্ত করা হয়। প্রথম কথা হচ্ছে এগুলো দিস ক্যানট বি আনসলভ। তাহলে এখন যদি আবার বলি যে আজকে বাজেট আমি দেখতেছি গত 10 বছর ধরে আমার কমতেছে, বেতন ভাতা দিয়ে বাড়তেছে, যেই পয়সা দিচ্ছেন, অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমার যে রুগীটা আসলো হাসপাতালে সে কি পাইল, সে তো সেটাই দেখবে। সে পাচ্ছে একটা অপরিষ্কার চাদর, অপরিষ্কার বিছানা, খাবার যেটা দিচ্ছে সেটা খাইতে পাচ্ছে না, ঔষধ মোটিভে কিছু আছে, এবং দেখা গেল অনেক জিনিস তারা আউট অফ পকেট কিনতে হয়, কিন্তু সমস্তটার জন্য কিন্তু দায়ী হয়ে পড়ে ওই চিকিৎসক। তো সুতরাং আমি আবারও বলছি যে আমার সরকার কাকে বিনা পয়সায় চিকিৎসা দিতে পারবে, কাকে পারবে না, একটা সরকারি হাসপাতালে গেলে কি কি জিনিস পাওয়া যাবে, এবং সেই জিনিসগুলো যদি আপনি করেন এবং সেখানে প্রফেশনালদের সাথে বসে এটা কথা। ছোট ছোট উদাহরণ, সরকার বলল যে আমরা কি একটা হলো যে শেয়ার করব, যেটা হচ্ছে হাসপাতালের যেটা শেয়ার করা ফিগুলো দেয়, সিট ভাড়া দেয়, কিন্তু দেখা গেল এটা চলে যাচ্ছে রেভিনিউ খাতে। ওই টাকা কিন্তু কালেক্ট করতেছেন হাসপাতালে, ওইটা কিন্তু ওইখানে ব্যয় করার কথা ছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো পারমিশনই তাদের দেওয়া হয়নি যে ওইটা ওইখানে ব্যয় করতে পারে। তো এগুলো তো আমি আবারও বলবো যে দিস আর দ্য অল আর দ্য থিংস, এগুলো মুখের কথা। কমিটমেন্ট করে যদি আপনি করতে চান, ইউ মেক এ রিফর্ম অফ হেলথ সার্ভিসেস। আমরা এই রিফর্মগুলি কি কি হওয়া প্রয়োজন এবং কোন ধরনের রিফর্ম হলে দুই পক্ষেরই আসলে উপকার হয় সেটা একটু জানতে চাইবো একটা বিরতির পরে। আশার বাংলাদেশে নিচ্ছে স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। অধ্যাপক শরফুদ্দীন আহমেদ, এই
একটু বলবেন যে আসলে চ্যালেঞ্জগুলি কোথায়, যে আমরা বারবার বলছি গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবাটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে আপনারা কোন বিষয়গুলিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন যারা সেবা দিচ্ছেন তাদের দিক থেকে? আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাই, আপনি জানেন যে বাংলাদেশে যত অর্জন আছে বাংলাদেশের, বর্তমান প্রধানমন্ত্রীর 2 টার্মের কথাই যদি বলি, স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আমাদের অর্জন অনেক। এক্ষেত্রে চিকিৎসকদের কিন্তু ভূমিকা ব্যাপক ছিল বলেই আজকে আমরা শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছি, আমরা সাউথ অ্যাওয়ার্ড পেয়েছি, এগুলো কিন্তু বেশ অর্জন। আপনি কি জানেন যে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক হওয়ার কারণে গ্রামের মানুষ এখন কিন্তু কমিউনিটি ক্লিনিকে ডাক্তার না থাকলেও সেখানে যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার আছে, এদের দ্বারা অনেক ব্যক্তি গ্রামেই কিন্তু তাদের সেফ ডেলিভারিটা হচ্ছে। এরকমভাবে অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিকের দ্বারা আমরা অনেক উপকার পাচ্ছি গ্রামের মানুষ, এটা আমরা দেখেছি। এবং 16 কোটি লোক 1 বছরে চিকিৎসা পেয়েছে। 16 কোটি কিন্তু ঘুরে ফিরে আর কি এই সব মানুষই মানে 16 কোটি পার্সন কিন্তু এতজন 1 বছরে পেয়েছে গত বছর। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের স্বাস্থ্য খাতের বাজেট, একটু আগে আপনারা হয়তো শুনেছেন আমার কথায় বলছিলাম যে বাজেট বাড়াতে হবে। বাজেট কিন্তু আমাদের কমে যাচ্ছে একের পর এক, এবং 12,000 কোটি টাকা আগের বারের চেয়ে 1,500 কোটি বেশি হলেও আগের যে পার্সেন্টেজ সে তুলনায় কিন্তু আমাদের বাজেট কমে গেছে। আগে ছিল যেখানে 4.51 সেখানে এখন 4.3। এই যে 5.1 থেকে 3-তে চলে আসলো, এবং আমাদের এবার যদি বাজেটে যে বেতন বৃদ্ধি হবে তাতে করে আরও কিন্তু এটার পরিমাণ কমে গেল, ভ্যাট বাড়ার জন্য আরও কমে গেল। আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে অধিকার, অতীতে আমরা শুনেছিলাম যে $12 একটা মানুষের জন্য ছিল, আজকে কিন্তু 50-এর অধিক ডলার একটা মানুষের পিছনে ব্যয় করতে হবে স্বাস্থ্যক্ষেত্রে। এটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। সেক্ষেত্রে আমার দেশে কিন্তু সরকারের পক্ষ থেকে মাত্র $9 খরচ করা হয়, আর ব্যক্তিগত পর্যায়ে এবং বিভিন্ন জনের কাছ থেকে ডোনেশনের মাধ্যমে তারা কিছু পরিমাণ পায়, এইচপিএনএস ডিপির মাধ্যমে, এনজিওদের মাধ্যমে। আমাদের দেশে যদি প্রপার ইউটিলাইজেশন হতো, যে কথাটা আপনি বলছেন কিভাবে মানুষ পুরোপুরি চিকিৎসা পেতে পারে, সেক্ষেত্রে বলবো যে আমাদের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজে 1600 বেড ছিল এক সময়, এখন 3000, 4000-এর বেশি রোগী ওখানে থাকে। এই কমলাপুরে একটা হাসপাতাল হয়েছে, মুগদাতে, আপনি জানেন যে কুর্মিটোলাতে একটা হাসপাতাল হয়েছে, সরোয়ার্দী মেডিকেল কলেজে শিক্ষক ভর্তি কিন্তু রোগী নাই। তাহলে ঢাকা মেডিকেল কলেজে এত রোগী যাচ্ছে, এই 3টা হাসপাতালে যদি এটা প্রপার ডিস্ট্রিবিউশন করা যেত, যেমন মিটফোর্ডে আজকে রোগী অনেক ফ্লোরে থাকে, কিন্তু সরোয়ার্দীতে ফ্লোরিং নাই, কুর্মিটোলাতে নাই, মুগদাতে নাই। আমি মনে করি যে সরকারের উচিত এটা একটা ওয়েল কোঅর্ডিনেশনের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজে যে পর্যন্ত নেওয়া যায় তার বাকিগুলো চলে যাবে ইউনিট হিসাবে, ঢাকা মেডিকেলের রোগীরা যাবে সরোয়ার্দীতে, মিটফোর্ডের রোগীরা যাবে মুগদায়। এভাবে যদি ডিস্ট্রিবিউশন করা যেত কুর্মিটোলাতে, তাহলে চিকিৎসা সেবা বাড়ানো যেত। গ্রামাঞ্চলে মান্দা উপজেলায় একটা উদাহরণ তৈরি করেছে নওগাঁর, যে তারা সেবা দিচ্ছে বিকালে, অর্থাৎ তারা দেখেছে যে ওখানকার রোগীরা সব সময় দিনের বেলা আসতে পারে না, বিকালে আসে। বিকাল পর্যন্ত চিকিৎসা দিয়েও যদি 5টার পরে কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে চায় তাকে তো বাধা দেওয়া হচ্ছে না। সে তো একটা অসাধারণ কাজ করেছে। এমনি করে সারা বাংলাদেশে চিকিৎসা সেবা বাড়ানো যেতে পারে। আমরা সবাই মিলে যদি উদ্যোগ নেই, সরকার যদি উদ্যোগ নেয়, হ্যাঁ 9টা 5টা যেটা একটু আগে বলছিলাম যে সেখানেও করা যেতে পারে। এছাড়াও কিভাবে লোকজনকে গ্রামে রাখা যায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য, অনেকবারই আমরা শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছে যে আমার গ্রামে ডাক্তাররা থাকে। কোনো কোনো জায়গায় ডাক্তার থাকতে চায় কিন্তু থাকার পরিবেশ নাই, যেমন তাদের বাসস্থান নাই। তাদের জন্য যদি একটা মোটরসাইকেলের ব্যবস্থা করা যেত, সেটা লোন দিয়ে হোক, যেভাবে হোক, তারা যদি কমিউনিটি ক্লিনিকে মাসে একবার যেত, তারা যদি ইউনিয়ন সেন্টারে তার উপজেলা থেকে সেখানে যাওয়ার ব্যবস্থা থাকতো সপ্তাহে একবার, আর উপজেলাতে সে যদি চিকিৎসা ব্যবস্থাটা রোস্টার ওয়াইজ এই বিকালে বা রাতে, যেটা এখনো আছে, যেটাকে ইমার্জেন্সি সার্ভিস আছে, কিন্তু বিকালবেলায় 2জন বা 4জন ডাক্তার, যারা হয়তো ইউনিয়ন হেলথ সেন্টারে আছে বসার জায়গা নেই, সেখানে থাকার জায়গা নেই, সে যদি উপজেলাতে ডরমিটারি করে তাকে থাকার ব্যবস্থা করা যেত, সে কিন্তু ওখানে চিকিৎসা সেবাটা বাড়াতে পারত। সাথে সাথে ইনসেন্টিভ দিতে হবে, অর্থাৎ গ্রামে থাকার পরিবেশ, নিরাপত্তা, তার বসবাসের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা যদি করা যেত, একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হিসাবে একজন ডাক্তার গ্রামে যেভাবে চিকিৎসা সেবাটা দিচ্ছে, আমি মনে করি তার কাছ থেকে আরও নেওয়া যেত যদি তার
পরিবেশটাকে আমরা বৃদ্ধি করতে পারতাম। আমি মনে করি যে রিফর্মের মধ্যে এটা একটা বিষয়, বাসস্থান এবং যাতায়াত ব্যবস্থা, এবং তার যদি আমরা যানবাহনের ব্যবস্থা করতে পারি, আর তার কাজকর্মের ফলে যে কাজ করবে তাকে পুরস্কার, যে করবে না তাকে তিরস্কার, এমন একটা ব্যবস্থা রাখতে পারলেই আমি মনে করি যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। রশিদী মাহবুব, আপনার কাছ থেকে এই যে বাজেটের বিষয়টা একটু বুঝতে চাই, যে সত্যিকার অর্থেই বাজেটের আমরা জানি যে আমি প্রথম শর্ত হচ্ছে যে আপনি আমি এবং জনগণ সবাই স্বীকার করবেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা জনবান্ধব নয়। যদি জনবান্ধব হতো আমরা কিন্তু এই ধরনের বিব্রতকর অবস্থায় পড়তাম না, বিভিন্ন সময় পড়ি। প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমান যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাতে বাংলাদেশের জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব কিনা। আপনার বাংলাদেশের সেক্রেটারিয়েট হচ্ছে আমার কেন্দ্রবিন্দু, আমার প্রায় 10-12 হাজার ডাক্তার আছে, কর্মচারী কর্মকর্তা 1 লক্ষের উপরে, আর চিকিৎসা সেবার যে ব্যাপারটা এর জবাবদিহিতাটা সেটাও কিন্তু সেন্ট্রালি। তা আমার কথা হচ্ছে যে যুগের চাহিদা, আমি যদি একটু আগে যাই পিছনে ফিরে যাই, তখন ছিল এই চিকিৎসা ব্যবস্থাটা ছোট, কেন্দ্রভাবে সম্ভব হতো। এখন একটা জেলাতে যেই পরিমাণ ডাক্তার আছে, আজকে 60-এর দশকে সমস্ত প্রভিন্সে এতগুলো ডাক্তার তদারকি করতে হতো। এগুলো বিকেন্দ্রীয় করতে আপত্তিটা কোথায়? বিকেন্দ্রীয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যারা আজকে এটার বেনিফিশিয়ারি তারা এটা করতে দিবে না। ঠিক একইভাবে সেন্ট্রালি পারচেজ হয়, পারচেজের ভাগবাটোরা আছে, লাভ লোকসান আছে, তারা কিন্তু সেটা করতে দিবে না। তারপরে আপনি যেটা বলছেন যে আমার দেশের হেলথ সিস্টেমের দুর্বলতা কোনগুলো, আমরা কিন্তু আজ পর্যন্ত রিসার্চ এতে করে বাইর করা হয়নি যে কোন জায়গাটা আমার দুর্বলতা, কোন জায়গাটা আমার সাপোর্ট লাগবে। তা আমি যেটা মনে করি যে প্রথম শর্ত হচ্ছে সরকারের মানসিকতা, ডু দে ওয়ান্ট ইট, সেই জায়গাটা কিন্তু আমার কাছে কঠিন। আজকে আমরা দেখি এইডস নিয়ে আমরা অনেক কাজ করি, আমরা ম্যাটারনাল মর্টালিটি কমাবার জন্য, কিন্তু জরুরি চিকিৎসা, রোড অ্যাক্সিডেন্টে যে রোগীগুলো মারা যাচ্ছে তাদের চিকিৎসার কোনো বন্দোবস্ত নিয়ে কেউ মাথা আমরা ঘামাচ্ছি না। বাংলাদেশে একটা অ্যাম্বুলেন্স আপনি যদি পেতে চান, হাউ টু গেট ইট, এটার কোনো মানে ইজি প্রসেস নাই। তা আমি মনে করি যে পুরো জিনিসটাই কিন্তু এর মধ্যে চলে আসে। হ্যাঁ, তার মধ্যে টাকার ব্যাপারটা আসছে, বাজেট। আমরা বাজেটের ব্যাপারটা একটু বিস্তারিত জানতে চাইবো, এই জন্য একটা বিরতির পরে আমি একটু মানে একদম ভালো মতো, কারণ আমি নিজেও এই জিনিসটা নিয়ে খুবই, আমরা জানি যে বাজেট বাড়ছে কিন্তু প্রকৃত অর্থে খরচ করার টাকা আসলে কমছে, সেই জিনিসটা আমরা সেই গোলক ধাঁধাটা একটু আপনার কাছ থেকে বুঝে নিতে চাই। আশার বাংলাদেশের নিচ্ছে আরো স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। স্যার, একটু বাজেটের বিষয়টা, বাজেট যদি একটু বলেন, বাংলাদেশের বরাদ্দ বাড়ছে। আমি একটুখানি প্রথম বলি যে বাজেটটা যদি আপনি মনে করেন যে একটা হিসাব নিকাশের ব্যাপার, তাইলে এটা একরকম। আর যদি বাজেটে ইজ অলওয়েজ উইথ এ সাম ফিলোসফি থাকে, দর্শন থাকে। বাংলাদেশের হেলথের সেক্টরে বাংলাদেশের বাজেটের ফিলোসফি একটা আছে, কিন্তু স্বাস্থ্যখাতে যে বাজেটটা করা হয় এটা কোনো ফিলোসফিক্যাল দিয়ে করা হয় না। এটার প্রথম হচ্ছে যে আপনার বাজেট করতে হলো আগের বছর যা ছিল ঠিক তাই ধরে কিছু পার্সেন্টেজ বাড়ানো কমানো। কিন্তু উচিত কি? উচিতটা ছিল যে আমার যে টাকাটা আমরা দিচ্ছি সেটা চাহিদাপত্র, এটা দুর্বলতা সাইডটা দেখেন। প্রত্যেকটা উপজেলা সমান সংখ্যক মানুষ না, কিন্তু প্রত্যেক উপজেলার বাজেট কিন্তু এক। তার মানে কোনো জায়গায় 10 লক্ষ এবং সব উপজেলার মানুষ হয়তো একই রকম রোগেও আক্রান্ত, কিন্তু এখন হয়তো আপনার কোনো জায়গায় 10 লক্ষ আছে, কোনো জায়গায় 3 লক্ষ আছে, এটা গেল প্রথম। একই সাথে মেডিকেল কলেজগুলোর চাহিদা তারা হয়তো দেয়, কিন্তু চাহিদা দিলেও তারা কিন্তু এগুলো ফ্ল্যাট রেট করে ফেলে। তারপরে যেই জায়গাটা আসে, এটা তো গেল প্রথম হচ্ছে বেতন ভাতাদির ব্যাপার, এমপ্লয়িজ রেভিনিউ খাতে আছে, ডেভেলপমেন্ট খাতে আছে, তাদের একটা ফ্রেম আছে। তারপরে তাদের আসে একটাকে বলে যেটা হচ্ছে পার বেড, প্রত্যেকটা ইনস্টিটিউশন একটা পয়সা পায় মানে ওই বেড চালাবার জন্য, এবং ওই বেডের ওই পয়সার থেকেই তারা আউটডোরে সার্ভিসটা দেয়। কিন্তু এখানে একটা ফলস রয়ে গেছে যে সরকার বলছে বিনা পয়সায় চিকিৎসা পাবে, কিন্তু কে পাবে সেটা কিন্তু বলা নেই। সুতরাং দেখা গেল যাদের সোশ্যাল ভ্যালুজ বেটার তারা ওই হাসপাতালগুলোতে বিনা পয়সায় পায়, কিন্তু যার সোশ্যাল ভ্যালুজ নাই, হি ইজ নেভার ব্রিডেড দেয়ার, সে কিন্তু আউট অফ টাচে রয়ে যাচ্ছে। আজকে হয়তো এই সরকার বা আমরা একসময় প্রফেসি করেছিলাম যে দরিদ্র মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকের একটা সলিউশন হতে পারে। কমিউনিটি ক্লিনিক ইজ ওয়ার্কিং নাইস,
কিন্তু আবার কিন্তু এখানে সত্য করে বলতে হয় ওটা কিন্তু সরকারি হাতুড়ি চিকিৎসা কেন্দ্র, কারণ ওখানে কোনো ডাক্তার নেই। সুতরাং প্রফেশনালিস্ট না থাকলে কিন্তু এটা হবে না। আজ হোক কাল হোক আপনি চিকিৎসার যদি আপনি বলেন তাহলে কিন্তু ওখানে ডাক্তার দিতে হবে, কিন্তু তার কোনো দর্শন এর মধ্যে নেই। তারপরে কথা হচ্ছে যে সরকার এই স্বাস্থ্য বাজেটে কি চায় আমার কাছে জানা নেই। সরকার নিত্য নতুন মেডিকেল কলেজ করতেছে, তার জন্য যে বাজেট ডেভেলপমেন্টের দরকার সেটাও কিন্তু আমরা জানি না। কারণ এই বাজেটের আমার কাছে যেটা মনে হয় এটাকে এই বাজেটটাকে রেভিনিউ আনুষঙ্গিক বাদ দিয়া একটা পরিমাণ টাকা আছে যেটা সেন্ট্রাল মেডিকেল স্টোর পারচেজ করে আর কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে। এই দুইটা জায়গা হচ্ছে অস্বচ্ছ। এই জায়গাগুলো অস্বচ্ছ বলে তারা এখানে কোটি কোটি টাকার অপচয় কিংবা দুর্নীতি হয়। এবং আপনি যদি বলেন যে বাংলাদেশে যেই বাজেটটুকু আমাদেরকে দেওয়া হয় এই বাজেটগুলো দিয়ে আমরা যদি স্পষ্টকরণ করে দিই কে বিনা পয়সায় কি চিকিৎসা পাবে, কতটুকু পাবে, তাতেও কিন্তু আমরা ওয়ার্ক করাতে পারবো। এবং তার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এই টাকাটা কোন জেলায় কত যাবে, এখন কিন্তু ফ্ল্যাট রেট, তো সেখানে কিন্তু ওই টাকাটা দিয়ে এবং ওই যে কর্মকর্তা আছে তাদের তদারকিটা কে করবে। আপনারা ব্লেম গেম আমরা দেই যে ডাক্তার গ্রামে থাকে না, ডাক্তার কেন গ্রামে থাকে না আজ পর্যন্ত কিন্তু সেটা বলে না। তারা খালি বলছেন মাইন্ড সেট আপ করতে হবে। তো মাইন্ড সেট আপ করে একটা লোক যখন 40 লক্ষ টাকা খরচ করে প্রাইভেট সেক্টর থেকে ডাক্তার হবে, ওর মাইন্ডসেট তো ভালো জায়গায় থাকার জন্য হবে। তো এখন ওইখানে সে চিকিৎসা করতে পারবে কিনা, সে ওটাতে ইকুইপ কিনা সেটাও জানে না। তা আমার যেটা ধারণা যে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাপনায় যেই বাজেটই আপনার দেন না কেন এটা সাধারণ মানুষের ঘরের দোয়ায় কোনো অ্যাপ্রোচিয়েটেড ওয়েতে যাবে না আনটিল অ্যান্ড আনলেস আপনি এটাকে টোটালি রিফর্ম করে এই মধ্য ইনকাম একটা রাষ্ট্র হিসাবে যেই চিকিৎসা ব্যবস্থার কর্তা দরকার সেইভাবে যদি ম্যানেজ না করেন। আর সরকার আমাদের যেটা দেখা যাচ্ছে, সরকার আরেকটা কাজ আমরা দেখছি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পয়সা কমাচ্ছে। স্বাস্থ্য খাতে পয়সা কমানোর অর্থ কিন্তু তাই বলে কি চিকিৎসা হবে না, আউট অফ পকেট কিন্তু অনেক এক্সপেন্ডিচার বেড়ে যায়। সেখানে দেখা যায় দরিদ্র এবং হতদরিদ্ররা তাদের সম্পদ হারায়, সে কিন্তু আবার দরিদ্র হয়ে আসে। এবং যেটা জিল্লুর রহমান যে ভদ্রলোক আছে উনি কিন্তু দেখিয়েছে যে 40 থেকে 50 লক্ষ লোক এতে কিন্তু দরিদ্র হয়ে যাচ্ছে। তো সুতরাং এই চক্র কিন্তু যেটা আমরা বলি দারিদ্র্য বিমোচনের চক্র, স্বাস্থ্যে যদি ওই জায়গাটা ইনপুট না দেন যারা একটু উপরের দিকে যাবে তারা কিন্তু আবার পড়ে যাচ্ছে। তো এখন এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে, আমি আবারও বলবো যে যেটাকে আমি পলিটিক্যাল কমিটমেন্টটা কি, পলিটিক্যাল কমিটমেন্টের একটা পলিটিক্যাল স্লোগান থাকে। পলিটিক্যাল স্লোগান তো সমর্থন করে না, হোয়াট ডাজ উই মিন ইন দ্য ট্রুয়েস্ট সেন্স সেটা কিন্তু আমি কোথাও দেখছি না। যদিও আমরা বলি একসময় সর্বজনীন চিকিৎসা, সর্বজনীন স্বাস্থ্য, এখন এমডিজি শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল কিন্তু আসতেছে ইউনিভার্সাল হেলথ কাভারেজ। বাংলাদেশ কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারেজের জন্য এই বাজেটে আমি কোনো শব্দ পাইনি। ইউনিভার্সাল হেলথ কাভারেজের মূল জায়গাটা হলো প্রত্যেকটা লোকের চিকিৎসার ব্যবস্থা করা। হতদরিদ্রদের জন্য গভর্নমেন্ট উইল গেট দ্য ইন্স্যুরেন্স কাভারেজ, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু সরকার স্বচ্ছ অবস্থাতে করেনি। তাই আমি মনে করি যে আমরা যত কথাই বলি না, স্বাস্থ্যের যে দুরবস্থা, এই দুরবস্থা পলিটিক্যাল যদি কমিটমেন্টে তারা এটা না করতে চায় আমার পক্ষে সম্ভব না। অধ্যাপক শরফুদ্দীন আহমেদ, এই যে পলিটিক্যাল কমিটমেন্ট তো অবশ্যই একটা প্রয়োজন আছে, কিন্তু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের মধ্যে দিয়ে, যে কথাটা আপনিও বলছিলেন যে অনেক হাসপাতালে বেড খালি থাকে, অনেক হাসপাতালে মানে মানুষ বারান্দায় শুয়ে থাকে, অন্তত এইটা তো এখনকার, এটা দীর্ঘমেয়াদী অবশ্যই সমাধান না, কিন্তু এইটা কিভাবে একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আনলে পরে অন্তত যেইটুক আমাদের সম্পদ আছে বা রিসোর্স আছে সেটার একটা বেটার ইউটিলিটি আমরা পেতে পারি। আপনি বোধহয় জানেন যে অতীতে একবার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটা হলো যে উপজেলাতে যাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব তারা সেখানেই চিকিৎসা নিয়ে, যেটা পারা যাবে না সেটা রিফার করে জেলা হাসপাতালে যাবে, জেলা হাসপাতালে যেটা পারবে না সেটা টারশিয়ারি হাসপাতাল, ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে আসবে। কিন্তু এখন উপচে পড়া রোগী তারা নিজের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, এবং তাতে করে হচ্ছে কি দেয়ার ইজ দ্য ম্যাল ডিস্ট্রিবিউশন। আর ম্যাল ডিস্ট্রিবিউশনের জন্য যে ঢাকা মেডিকেল কলেজ আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে গেলেই চিকিৎসা পাওয়া যাবে, যেখানে হোক তাদেরকে অন্তত ভর্তির সুযোগটা পাবে, এমন একটা মানুষের মানসিকতা। আমি মনে করি সরকারের পক্ষ থেকে যে সমস্ত হাসপাতালে বিশেষজ্ঞরা আছেন, চিকিৎসকরা আছেন, ঢাকা শহরে পোস্টিং নেওয়ার জন্য হলেও সেই সব জায়গায় এই অতিরিক্ত উপচে পড়া রোগীদেরকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার একটা ব্যবস্থা করা, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হতে পারে। আরেকটা বিষয় আমি বলতে চাই,
যে আপনি 12,000 কোটি টাকা হয়েছে, আমি বর্তমান মন্ত্রী মহোদয় হয়তো 2,000 কোটি টাকা বা 1,500 কোটি টাকা বেশি এনেছেন উনি বলবেন, কিন্তু এর মধ্য থেকে 7,364 কোটি 7,364 কোটি কিন্তু বেতনে চলে যাবে। আর রোগীর চিকিৎসা, ইনস্ট্রুমেন্ট কিনা, হাসপাতালের অন্যান্য এমএসআর সাপ্লাই দেওয়া, এর জন্য ব্যয় হবে 5,331 কোটি টাকা। এই যে অবস্থাটা, এই অবস্থা শরফুদ্দিন সাহেব, আমি এখানে একটু জানতে চাই 7,364 টাকা যেটা বাড়ার পরে হবে, অর্থাৎ গত বছর এটা আরো কম ছিল, বাড়ার পরে এটা হবে, অর্থাৎ পরিমাণ কিন্তু বাড়লো না। আচ্ছা, ওই সেবার জন্য যে বাড়তি খরচটা সেটা বরং আরো কমে গেল। এই ক্ষেত্রে বাজেট যদি না বাড়ানো হয় তাহলে আগামী বছরের চিকিৎসা দেওয়াটা আমাদের চিকিৎসকদের জন্য বেশি কষ্টকর হবে। এবং সমস্ত জায়গায় আপনারা জানেন যে চিকিৎসা না পেলে চিকিৎসকের উপরে হামলা হয়, চিকিৎসককে বলা হয়, কিন্তু তার যদি সাপ্লাই না থাকে, সেখানে যদি রোগীদেরকে চিকিৎসা দেওয়ার ঔষধ সরঞ্জামাদি না থাকে, তাহলে তো ডাক্তারকে দোষারোপ করার কোনো অর্থ হয় না। এক্ষেত্রে সরকারকে অবশ্যই ডাক্তারকে যেমন নিরাপত্তা দিতে হবে, সরবরাহ করতে হবে ওষুধ এবং অন্যান্য এমএসআর জাতীয় বা ইনস্ট্রুমেন্ট এগুলা। এখন আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমরা শিক্ষা খাতে 17,000 কোটি অথবা গণশিক্ষা ক্ষেত্রে 14,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু মানব সম্পদ উন্নয়নের জন্য কিন্তু স্বাস্থ্যকে বাদ দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আমি মনে করি বাজেট বাড়ানোর ব্যাপারটা সরকারকে অবশ্যই দেখতে হবে, এবং সেক্ষেত্রে এখনো সম্পূরক বাজেটে বাড়ানো যায় বলে আমি মনে করি। এবং তার পরিমাণ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সবসময় বলেছে যে 10% দিতে হবে। সেখানে আগে ছিল জিডিপি, আগে ছিল 7%, আমরা কিন্তু এখন কমে 4.3% এসে দাঁড়িয়েছে। এটাকে 10%-এ উন্নীত করার জন্য আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে অতীতেও বলেছি, এখনো বলতে চাই, রিফর্ম করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আরেকটু আমি উল্লেখ করব। আমরা রিফর্মের বিষয়গুলি জানবো একটা বিরতির পরে। আশার বাংলাদেশের নিচে আরেকটি স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। শরফুদ্দিন সাহেব, আমি একটু জানতে চাইবো যে রিফর্মগুলির কথা আপনি বলছিলেন সংক্ষেপে বলেন। যে আপনার আমাদের দেশে একটা আইন আছে, কিন্তু সেই আইনের প্রয়োগ নাই। এই কথাটি এই জন্য বলবো যে বাংলাদেশে যত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, আপনারা জানেন ইতিমধ্যে প্রায় সরকারি বেসরকারি মিলে 100টি মেডিকেল কলেজ হয়েছে। সেক্ষেত্রে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা সহ শিক্ষা, এটার কন্ট্রোল করা উচিত গভর্নমেন্টের। এবং লক্ষ্য করা যাচ্ছে যে এই বাজেটে কতজন শিক্ষক 30টা সরকারি মেডিকেল কলেজে লাগবে তাদের কিন্তু এই অর্থায়নের ব্যবস্থা নাই। যদি এই 30টা মেডিকেল কলেজে শিক্ষকদেরকে বেতন দিতে হয়, তাহলে দেখা যাবে যে বাকি যে 5,000 চিকিৎসা দেওয়ার জন্য আছে সেটাও বেতনে চলে যায়। সুতরাং অতিরিক্ত মেডিকেল কলেজ করে সেখানে এই শিক্ষকদের পদায়নের ব্যবস্থা এবং নিয়োগের ব্যবস্থা করতে হবে, ছাত্র যদি ভবিষ্যৎ ভালো ডাক্তার বানাতে। আর প্রাইভেট মেডিকেল কলেজ যে 60টি আছে, প্রত্যেকটিতে কমপক্ষে 10% ফ্রি বেড থাকতে হবে। 250 বেড করে একটা মেডিকেল কলেজ যদি হয়, তাহলে 10% করে ফ্রি বেড হলে অনেক রোগী কিন্তু চিকিৎসা সেখান থেকে পেতে পারে, এবং সাধারণ রোগীরা সেটা জানে না এবং সেখানে গিয়ে তারা এই চিকিৎসা নেয় না। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে এই স্কয়ার, অ্যাপোলো সবগুলোতেই কিন্তু, ইভেন ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও 10% ফ্রি রোগী তার চিকিৎসা পাওয়ার অধিকার রাখে। আমাদের দেশে আইন আছে, সেইটার প্রয়োগ হওয়া দরকার। এবং তাহলে দেখব যে আমরা অনেক রোগী সরকারি হাসপাতালে, এটা মনিটরিং করবে কে? মনিটরিং করার কথা হলো ডিজিএইচএস, এবং এখানকার একটা উইং আছে ডিরেক্টর হসপিটাল। তারা যদি এটা মনিটর না করে তাহলে সাধারণ রোগীদের কোনো উপকার হবে না। আমি যে কথাটি বলছিলাম যে প্রয়োজন অতিরিক্ত ঘোড়া যেন গাড়িটা ঘোড়ার আগে জুড়ে না দেওয়া হয়, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু না করা। একটু শেষ অল্প সময় আছে, আমি এতক্ষণ তো আমরা অনেক তর্ক বললাম। স্বাস্থ্যের 3টা কম্পোনেন্টস আছে। একটা হচ্ছে জনস্বাস্থ্য। জনস্বাস্থ্যের কম্পোনেন্টসটা কিন্তু আমার ইমিউনাইজেশন, সেফ ওয়াটার, নিউট্রিশন, ম্যাটারনাল মর্টালিটি, এটা কিন্তু আমার ভালো, এবং এই সেক্টরটি আমাদের অনেক ইমপ্রুভ করেছে তৃতীয় বিশ্বের ফ্রেমে। কিন্তু আমাদের যেটা তর্ক সবসময় আমরা করি সেটা হচ্ছে চিকিৎসা সেবা নিয়ে। সেটা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেল আছে। প্রাইমারি লেভেলের যেটা কমিউনিটি ক্লিনিক উই হ্যাভ স্টার্টেড ইট, এবং কমিউনিটি প্রাইমারিটা দিচ্ছে, কিন্তু এটা আরও প্রফেশনাল এবং গ্লোবাল ফ্রেমে আনতে হবে। ঠিক একইভাবে সেকেন্ডারি, যেটা ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে কাজ করে, টার্সিয়ারি স্পেশালাইজেশন, আমাদের লোকগুলো কিন্তু প্রাইমারিটা নিয়ে কোনো সমস্যা আগের চেয়ে ভালো। সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি যে প্রবলেম, কারণ এখানে টাকার দরকার হয়। নাইদার দি পাবলিক
নট দি প্রাইভেট ক্যান অ্যাফোর্ড ইট। এখানে একটা মেকানিজম ডেভেলপ করতে হবে যেই জায়গাটাতে সরকার সাহায্য সহযোগিতা লাগবে। আর আরেকটা জায়গায় আমাদের সমস্যা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে জরুরি চিকিৎসা। অনেক লোক মারা যাচ্ছে এখানে। স্যার আমরাও মনে করি যে জরুরি চিকিৎসা এবং যেটা আপনি বললেন যে বিশেষায়িত সেবা, এইগুলিতে আরো বেশি বিনিয়োগ যাতে সরকার করে। বিনিয়োগ হতে জি স্যার, আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশ। আমন্ত্রণ আমাদের পরের